দেশে প্রায় 40-এর বেশি রাজনৈতিক দল থাকার পরও প্রয়োজন পড়েছে নতুন দলের। বলা হচ্ছে আস্থা সংকট থেকে এই দল দেশের পুরনো দলগুলো কেন আস্থা ধরে রাখতে পারছে না। আজ আমরা ভোটের ট্রেনে নানা বিষয়ে কথা বলবো। সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেই ভোট নিয়ে আজ কে কি কোথায় বলেছেন। শুরুতে দেখে আসবো আজকে বিএনপির অন্যতম নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এছাড়াও বিএনপির আরেকজন নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, তিনি বলেছেন নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধার করতে হবে এবং তার জন্য তিনি অন্তর্বর্তী সরকারকে আহ্বান করেছেন। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন কোনোভাবেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না। এবং ইসির একটি সূত্র জানাচ্ছে যে নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন করবেন জেলা উপজেলার কর্মকর্তারা। আজকে আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো এবং আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, তার সঙ্গে যুক্ত হচ্ছে। শাহ আলম ভাই, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা শুরুতে জানতে চাই যে নতুন একটি দল গত 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছে, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি। তারা যেটা জানাচ্ছে যে যে পুরনো দলগুলো আছে প্রায় 40-এর অধিক, এবং আপনারাও প্রায় 1948 সালে আপনারা আত্মপ্রকাশ করেছেন বাংলাদেশে। সেক্ষেত্রে এই যে পুরনো দল, অর্থাৎ আপনাদের ওপর তাদের আসলে কি আস্থার সংকট? আস্থার সংকট যেটা বলা হচ্ছে সেটা আস্থার সংকট তা আমরা তো সেভাবে দেখি না। আস্থার সংকট যেটা আমাদের দেশে যে ক্রাইসিস হয়েছে, আমাদের দেশে যে লুটেরা শাসক শ্রেণী যারা আছে সেই তাদের যে পাওয়ার গেম, সেই পাওয়ার গেমের কারণে বর্তমানে এই অস্থিতিশীলতা দেশে সৃষ্টি হয়েছিল। তাদের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে এটা হয়েছে। জনগণ এই সংকট এটা তৈরি করে নাই। এই সংকট যেটি 90-এর এরশাদ স্বৈরাচারের পতনের পর থেকে 4টা তত্ত্বাবধায়ক সরকারের আওতায় নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিয়েছে, কিন্তু পরে নির্বাচন নিয়ে ম্যানিপুলেশনটা হয়েছে। 18, 24 মানুষ ভোট দিতে পারে নাই। এইখান থেকে মানুষের এই বিভিন্ন পার্টির উপর আস্থার সংকটটা তৈরি হয়েছে। বিশেষ করে এই আওয়ামী লীগের উপর আস্থার সংকটটা তৈরি হয়েছে। এখন নতুন যে দল যেটি হচ্ছে, হ্যাঁ, বিভিন্নজন বিভিন্ন দল করতে পারে, কিন্তু এই দল সরকারের আশীর্বাদে, সরকারের সহযোগিতায় কোনো দল বাংলাদেশে হোক, এইটা এদেশের জনগণ এটাকে ঠিকভাবে নিচ্ছে বলে আমাদের মনে হয় না। জনগণ আমাদেরকে প্রতিক্রিয়া ব্যক্ত করছে যে ইউনূস সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের ব্লেসিংয়ে, তাদের আশীর্বাদে, তাদের সহযোগিতায় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই দল আত্মপ্রকাশ করছে। তারা সেজন্যই মনে করছে যে সরকারের সংস্কারের বিভিন্ন কমিশন হয়েছে, সেই দিকে সরকারের সেই রিপোর্টগুলো দিয়েছে, যেমন দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্স রিপোর্ট দিয়েছে, আজকেও পত্রিকাতে বের হয়েছে, সেটা নিয়ে কোনো সরকারের ভাবনা নাই। একটা বিষয় একটু জানতে চাই যে বলছিলেন যে সরকারের থেকে, অর্থাৎ এই যে উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি কিন্তু সরকারই ছিলেন, এবং কেউ কেউ অভিযোগ তুলছেন যে সরকারের থেকেই তারা দলটি করছে। আপনারাও কি একই অভিযোগ করবেন বা কি বলবেন? একই, ঠিকই আছে। এইটা সরকারের ব্লেসিংয়ে, সেটা হচ্ছে সরকারের নজর। হ্যাঁ, বিশেষ করে প্রধান উপদেষ্টা ওনার নজর একটা নতুন দল সৃষ্টি করা, এবং সেটাকে দিয়ে এখানে আওয়ামী লীগ গিয়েছে বা আর একটা -2 যে পলিটিক্সটা আমরা 111-এ দেখেছিলাম, সেটা অনগোয়িং, সেটা এখনও চলছে বলে আমাদের মনে হয়। কিন্তু প্রধান উপদেষ্টা তো গতকালকে বিবিসি বাংলাকে গত কয়েকদিন আগে বলেছেন যে তারা আসলে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা করছেন না, সহযোগিতা করছেন না। কি বলবেন? এইটা আমি একটু কথা বলি, ম্যান ক্যান টেল এ লাই, সিচুয়েশন ক্যান নট টেল এ লাই। মানুষ মিথ্যা কথা বললেও পরিবেশ মিথ্যা কথা বলে না। হ্যাঁ, উনি নানাভাবে কথা বলতে পারেন, নিজেকে ঢাকতে পারেন, কিন্তু উনি এই যে নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তাকে যেভাবে জড়িয়ে ধরলো, সেই ছবিটা তো পত্রপত্রিকায় এসেছে।
হ্যাঁ, সেই ছবি দিয়ে কি প্রমাণ হয়, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কি প্রমাণ হয় এরা যে মুভ মানে জাস্টিসের নামে যে মুভ সন্ত্রাস বিভিন্নভাবে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ মানে বিভিন্নভাবে মানুষকে হুমকি দেওয়া বডি ল্যাঙ্গুয়েজ যেগুলো মানুষ দেখছে, এইগুলোর কোনো বিচার এদের কোনো আইনের আওতায় সরকার তো আনছে না। এই সবগুলো নিয়ে মানুষের মানে পারসেপশন হলো যে সরকারের ব্লেসিংয়েই এই দলটা হচ্ছে। বিভিন্ন জায়গায় প্রটোকল, এই যে বিভিন্ন জায়গায় তারা যে যাচ্ছে, বিভিন্ন জন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে প্রশাসনের বিভিন্ন জন তাদেরকে প্রটোকল দিতে বাধ্য হচ্ছে। কেন এটা হচ্ছে? সরকারের ব্লেসিং আছে বলেই তো এই ধারণা প্রশাসনের মধ্যেও আছে। একটা বিষয় আপনার কাছে আমরা একটু জানতে চাবো যে দলগুলো অর্থাৎ এই যে বিগত সময় আওয়ামী লীগ আসলে স্বৈরাচার হয়ে উঠলো, তার আগে এরশাদ সরকারকেও স্বৈরাচার বলা হয়, এই যে দলগুলো তারা আসলে কেন স্বৈরাচার রূপে পরিণত হচ্ছে বাংলাদেশে, আমরা সেই বিষয়টা আপনার সঙ্গে আলাপ করব। তবে ভোটের ট্রেনে নিব ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। ভোটের ট্রেনে আবারও স্বাগত। আমাদের সঙ্গে যুক্ত আছেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম। যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমরা বিরতির আগে যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে দলগুলো আসলে কেন বাংলাদেশের প্রেক্ষিতে স্বৈরশাসক হয়ে উঠছে। স্বৈরশাসকের মূল বেসিসটা হলো লুটপাটের অর্থনীতি, তার সাথে যুক্ত লুটেরা রাজনীতি। এই লুটপাটের অর্থনীতির সাথে যে লুটেরা রাজনীতি কম্বাইন হয়ে গেছে বাংলাদেশে, সেখানেই হলো স্বৈরাচারের উৎপত্তির মূল জায়গা। এখানে যেটা আমরা দেখছি, লুটেরা ব্যবসায়ী, লুটেরা আমলা, লুটেরা রাজনীতিবিদ অ্যান্ড সোশ্যাল ক্রিমিনাল দীর্ঘদিন ধরে একটা বিশাল সার্কেল বাংলাদেশে গড়ে উঠছে। এই বিশাল সার্কেলটাই হলো স্বৈরাচারের মূল বেসিস। এখান থেকে স্বৈরাচারের মূল জায়গাটা উৎপত্তি হয়েছে। সেটা এরশাদ পিরিয়ডও ছিল, আর তার আগেও আমরা দেখেছি। এইটা চলছে। এই জায়গা থেকে ইউনূস সরকার বলছেন যে এইখানে অ্যাকাউন্টেবিলিটিতে আনবেন এবং এই জায়গাটা থেকে দেশ থেকে উনি মুক্ত করবেন। কিন্তু উনি যেটা এখন শুরু করেছেন, যেটা দেখছি সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে দেশের মানুষ এবং বিভিন্ন দলও এখনও সমর্থন কেউ প্রত্যাহার করে নাই। কিন্তু উনি একটা গেমের মধ্যে ঢুকে যাচ্ছেন বলে মনে হয়। নতুন যেই দল আত্মপ্রকাশ করেছে তাদের প্রতি যে ব্লেসিং উনি দিচ্ছেন, তার ফলে উনি কন্ট্রাডিকশানে চলে আসতেছেন, বিতর্কের মধ্যে চলে আসতেছেন, এবং এই বিতর্ক জাতি এবং দেশের জন্য মঙ্গলজনক হবে না। আমাদের দেশ এইটা অর্থাৎ এনার্কি মুক্ত যে নৈরাজ্য এখন চলতেছে, আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয় নাই, দ্রব্যমূল্যের কোনো সিন্ডিকেট ভাঙা যায় নাই, চাঁদাবাজের সিন্ডিকেট ভাঙা নাই, দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে না, এই যে নানা অস্থিতিশীলতা চলছে, সে এই গেম প্লেনে যদি উনি যদি পাল্টা গেমে ঢুকে যায়, একটা বিতর্কের মধ্যে সৃষ্টি হবে। সেই বিতর্কে বাংলাদেশকে আরও নৈরাজ্যের দিকে নিয়ে যাবে এবং দেশটা ফেল স্টেটের দিকে চলে যেতে পারে। কিন্তু একটা বিষয়, যেমন আপনারা আপনাদের পক্ষ থেকে বলছেন যে নির্বাচনের যে সুনির্দিষ্ট একটি তারিখ, সেটার ঘোষণার কথা আপনারা বেশ কয়েক মাস আগে থেকে আসলে বলছেন, যেমন আজকে গত কয়েকদিন আগে আপনারা বলছেন। কিন্তু বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। আপনারা আসলে কি চান? এটা কাউন্টারপোজ করার দরকার নেই। মানুষের এই যে জুলাই আগস্টের অভ্যুত্থানের মূল বিষয় ছিল একটা পার্টিকুলার মুভমেন্ট, কোটা মুভমেন্টটা পার্টিকুলার মুভমেন্ট হয়েছিল। সেই মুভমেন্ট দিয়ে তো সরকার পড়ে নাই। সরকার পড়েছে 15 বছর ধরে সরকারের যে অপশাসন, স্বৈর শাসন, ফেসিবাদী শাসন, এইটার উপর যে মানুষের বিক্ষোভ, 14, 18 এবং 24 যে ভোট দিতে পারলো না, সমস্ত বিক্ষোভ পুঞ্জীভূত হয়েছে এই কোটার উপর। দোনোটা অর্থাৎ মানুষের জেনারেল যে বিক্ষোভ আর পার্টিকুলার মুভমেন্ট, দোনোটার কানেকশন হওয়ার ফলেই সরকার পড়ে গেছে। না হলে তো এই দুটোটা যদি কোয়েনসাইড না করতো, দোনোটা যদি লিঙ্ক আপ না হইতো, তাহলে সরকার পড়তো না। এই দোনোটা ভাবতে হবে
তাহলে এখন যেটা আমরা বলছি, সেজন্য বলছি যে মানুষের আকাঙ্ক্ষা হলো ডেমোক্রেসি, ডেমোক্রেসি, ডেমোক্রেসি। এই মুভমেন্টের এটা বিএনপির একার বিষয় না, আমাদের পার্টির একার বিষয় না, যে যারাই নির্বাচনে জিতুক, যারাই আসুক, কিন্তু একটা রেগুলার গভর্নমেন্ট। কোন নির্বাচনটা আপনারা আগে চাচ্ছেন? কোন নির্বাচনটা আগে চাচ্ছেন? দেশের মানুষ চায় যে সেই জন্য জাতীয় ইয়েও তো ক্লিয়ার করছেন, কি বলে যে নির্বাচন কমিশনের, হ্যাঁ, নির্বাচন কমিশন তো বলছে যে লোকাল গভর্নমেন্টের না, আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এখন একটাকে আরেকটা কাউন্টার, প্রথম বললেন যে সংস্কার না নির্বাচন, এখন আবার লোকাল গভর্নমেন্ট না জাতীয় নির্বাচন। এটা তো একটা কাউন্টার পোজ করা হচ্ছে। এইটা কাউন্টার পোজ কেন করছেন? ওই দলটাকে, যে দলটা নতুন হয়েছে, সেটার জন্য টাইম কিল করে তাদেরকে একটা ভিত্তি দেওয়ার চেষ্টায় আর কৌশল বলে আমরা মনে করি। হ্যাঁ, সেটা মনে করি। এই কৌশলটা উনি যদি না নিতেন, তাহলে লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়েও তো বিএনপি বিতর্ক করতে বলে আমাদের মনে হয় না। উনি কিন্তু একটা বিষয় তো আসলে আসছে যে এই যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলোর কমিশন হলো, ঐক্যমত্য কমিশন হলো, কিন্তু সেই সংস্কারগুলো তো এখনো সামনে আসছে না। কি কি সংস্কার হচ্ছে? অর্থাৎ নির্বাচন নিয়ে যদি খুব দ্রুত হয়, সেক্ষেত্রে কি সংস্কার যেগুলো আছে সেগুলো কি বাস্তবায়ন করা সম্ভব? অবশ্যই সম্ভব। সেটা হলো যে পার্টিকুলার সংস্কার, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, এসেন্সিয়াল সংস্কারগুলো করে, আর বিভিন্ন কমিশনের যে রিপোর্ট, সেগুলো যেন যারাই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তারা এই সংস্কারের কমিশনগুলোর ইতিবাচক জনকল্যাণমূলক যে দিকগুলো আছে, সেগুলো যেন বাস্তবায়িত করে। সেই সংস্কারের সমস্ত কিছু পিপলে ওপেন করে দেওয়া দরকার। পিপলে যদি ওপেন করে দেওয়া যায়, হ্যাঁ, সেটা যদি ক্যাম্পেইনে নিয়ে যাওয়া যায়, যারাই ক্ষমতায় আসবে তারা একটা প্রেসারে পড়বে, এই প্রেসারে পড়বে। এই গত মুভমেন্টের একটা ইতিবাচক দিক আছে, সেই ইতিবাচক দিকটা হলো যারাই ক্ষমতা আসুক, শেখ হাসিনার কায়দায় আবার দেশ চালাইতে পারবে না। মানুষ খুব সচেতন, যারাই ক্ষমতা আসুক। এইটা হলো এই মুভমেন্টের একটা ইতিবাচক দিক। এখানে জনগণের সচেতনতা বেড়েছে, ইয়ং জেনারেশনের সচেতনতা বেড়েছে। কিন্তু ইয়ং জেনারেশনের নামে যেই 1400 তরুণ যুবক, শ্রমিক, ছাত্র জীবন দিয়েছে, হাজার হাজার আহত হয়েছে, এদের উপর, লাশের উপর দাঁড়িয়ে, এদের উপর দাঁড়িয়ে কেন আবার পার্টি যেখানেও করতে পারে, নর্মালি করুক, সেই এজেন্ডা নিয়ে যাক, তারা তাদের দাবি নিয়ে যাক। কিন্তু এটা তো অনৈতিক। যে পটভূমিতে সরকারের দিক থেকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, আবার যারা এটার জন্য একটা নতুন পার্টি করে অন্যরা সব ফেল হয়ে গেছে, হ্যাঁ, তারাই দেশকে পথ দেখাবে, এই যে কথাগুলো আনা হচ্ছে, এটা তো নতুন বিতর্কের সৃষ্টি করা হচ্ছে। অর্থাৎ আপনারা জাতীয় নির্বাচনটা যাতে আগে হয়ে যায়, সেই প্রত্যাশায় আপনারা রাখছেন। শালম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভোটের সময় দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম। নিব ছোট্ট একটা বিরতি, ফিরব কিছুক্ষণ পর। আবারও স্বাগত ভোটের ট্রেনে। এবার জানাবো সংসদীয় আসন পরিক্রমা। আজ আমরা কথা বলবো খুলনা 3 আসন নিয়ে। এই আসনটি সংসদীয় আসন 101, দৌলতপুর, খালিশপুর উপজেলা এবং দিঘলিয়ার একাংশ নিয়ে এই খুলনা 3 আসন, এবং এখানে মোট ভোটার আছে 2,45,683, যার মধ্যে পুরুষ ভোটার 1,24,445 এবং নারী ভোটার 1,21,234 জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 4 জন। আজকে ভোটের ট্রেনে নানা বিষয়ে কথা হলো, এবং আমাদের সঙ্গে অতিথি যিনি যুক্ত ছিলেন তিনিও জানাচ্ছিলেন যে স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচন দ্রুত হওয়া উচিত, এবং নতুন দল যেটি আসছে সেটা আসলে সরকারের পৃষ্ঠপোষকতায় এসেছে কিনা সেই প্রশ্ন তিনি কিন্তু রেখেছেন। আজকের ভোটের ট্রেন শেষ করছি। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভকামনা।